Welcome everyone to today's session, Research, Learning and Paper Writing Program, Session 2. I'm Mohammad Robiul Awal, Senior Officer, Chittagong Stock Exchange PLC, and Convener and Founder President, Jatiyo Kavi Kazi Nazrul Islam University Research Society. First of all, I would like to thank Bangladesh Research Society and especially Sadek Bhai for invitation for today's program. I hope all of you will enjoy today's session, and after session you will get time to ask me if you have any questions. So today's session is on research proposal writing, preparing questionnaire and interview. Actually research proposal কি? রিসার্চ প্রপোজাল হলো গবেষণা প্রস্তাবনা, যার মাধ্যমে একজন গবেষক তার গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে। তিনি হচ্ছে কি বিষয়ে গবেষণা করতে চায়, সেই গবেষণাটা কেন করতে চায়, সেই গবেষণাটা হচ্ছে করলে সোসাইটি বা কান্ট্রি কি বেনিফিট পাবে, কি ফলাফল পেতে পারে, কি সমস্যার সমাধান হতে পারে, এবং সেই গবেষণাটা করতে কত সময় লাগবে, কেমন সময় লাগবে, সেই গবেষণাটা করতে কোন পদ্ধতি অবলম্বন করা হবে, গবেষণা করার জন্য কেমন খরচ প্রয়োজন, তার একটা বিবরণ উপস্থাপন করে। এখানে এই বিষয়গুলো মূলত হচ্ছে প্রপোজালে থাকে। প্রপোজাল অ্যাবস্ট্রাক্ট, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, টাইমলাইন, বাজেট, এগুলো। কেন রিসার্চ প্রপোজাল তৈরি করা হয়? রিসার্চ প্রপোজাল মূলত তৈরি করা হয় দুটি কারণে। একটা হচ্ছে গবেষণা ফান্ডিং এর জন্য, আরেকটা হচ্ছে হায়ার স্টাডিতে অ্যাডমিশন অ্যাপ্রুভালের জন্য। যখন একজন গবেষক একটি গবেষণা করে সেখানে অর্থের প্রয়োজন পড়ে, সেই ফান্ডিং এর জন্য তিনি হচ্ছে কোনো প্রতিষ্ঠান যারা হচ্ছে গবেষণায় ফান্ড করে তাদের ওইখানে গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করে, এবং যে হায়ার স্টাডির জন্য স্টুডেন্ট প্রফেসরকে বা হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে প্রপোজাল সাবমিট করে যে আমি এই বিষয়ের উপর গবেষণা করতে চাই, এই বিষয়টা গবেষণা করা প্রয়োজন, এই গবেষণা করলে দেশ উপকৃত হবে এবং এই ফলাফলগুলো পাওয়া যাবে, এগুলো অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। তাছাড়া তিনি গবেষণাপত্রে উপস্থাপন করে যে তার এবিলিটি, যে আসলে সে যে এই বিষয়ে গবেষণা করতে চাচ্ছে, এই বিষয়ে তার যথেষ্ট নলেজ আছে, সে এই বিষয়ের সাথে সম্পর্কিত, এবং সে এই বিভিন্ন মেথড সম্পর্কে জানে, যে মেথডে হচ্ছে তিনি এই গবেষণাটি করতে পারবেন, এবং হচ্ছে তিনি আরো হচ্ছে শো করে যে একটা ফিজিবল টাইমলাইন, একটা নির্দিষ্ট সময় তিনি এই গবেষণাটি করতে পারে। তিনি আরো উপস্থাপন করেন যে তিনি আসলে বিষয়টাকে খুব গভীরভাবে দেখেছেন, তিনি পদ্ধতিগুলো গভীরভাবে দেখেছেন এবং গবেষণা করতে তার যোগ্যতা আছে। গবেষণাপত্র রিসার্চ প্রপোজালে হচ্ছে যে আমরা যে উপস্থাপন করব কোনো প্রতিষ্ঠানে বা কোনো ইউনিভার্সিটিকে, সেই প্রপোজাল আমরা তিনটা পার্টের মাধ্যমে হচ্ছে লিখতে পারি, এবং সেই তিনটা পার্টের মধ্যে বিষয়টা অনেক এবং এটা ইন্টারন্যাশনালিও অ্যাকসেপ্টেড। তাছাড়া বিভিন্ন গবেষক আছে যারা হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে ইন্টারন্যাশনালি, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই তিনটা পার্টের মাধ্যমে একটি গবেষণাপত্র লিখতে পারেন। পার্ট 1-এ হচ্ছে আপনারা রিসার্চ প্রপোজাল আইডেন্টিফিকেশন লিখবেন, সেখানে হচ্ছে আপনার টাইটেল থাকবে, ডিউরেশন থাকবে এবং এই বিষয়গুলো থাকবে স্পেসিফিক। আর পার্ট 2-তে হচ্ছে আপনারা আউটলাইন দ্য রিসার্চ প্রপোজাল, এখানে হচ্ছে আপনারা রিসার্চ প্রপোজালটা ডিটেলস লিখবেন, এটা হচ্ছে বডি পার্ট। পার্ট 3-তে হচ্ছে সুপারভাইজার এবং ইনভেস্টিগেটর এর ইনফরমেশন দিবেন। তো আমরা হচ্ছে নিচে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা। পার্ট 1 হচ্ছে রিসার্চ প্রপোজাল আইডেন্টিফিকেশন ডাটা, এখানে যেটা থাকবে এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 হচ্ছে আপনি টাইটেল দিবেন, আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান, নেম অফ দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ইমেল অফ দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, নেচার অফ দ্য রিসার্চ প্রপোজাল, নেম অ্যান্ড অ্যাড্রেস কোলাবোরেটিং ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন, এই রিসার্চটা কোন ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের সাথে কোলাবোরেট করে করা হচ্ছে কিনা সেটাও আপনারা এখানে মেনশন করবেন। তাছাড়া কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভিটিস, আপনার রিসার্চে আপনি আসলে কোন এই গবেষণাটা কোন বিষয়ের
কনসেন্ট্রেশন দিচ্ছে। আপনি টোবাকো কন্ট্রোল নিয়ে একটা রিসার্চ করতে চাচ্ছেন, তার কনসেন্ট্রেশন হচ্ছে কি প্রোটেক্টিং ফ্রম টোবাকো স্মোকিং, সেই বিষয়টা আপনারা এখানে উল্লেখ করবেন। দেন হচ্ছে ডিউরেশন অফ রিসার্চ প্রপোজাল, আপনি এই রিসার্চটা কত সময়ের মধ্যে করতে চাচ্ছেন বা আপনার কেমন সময় লাগবে, 1 বছর লাগবে, 6 মাস লাগবে, সেই সময়টা ডিউরেশনটা এখানে উল্লেখ করবেন। তারপর টোটাল বাজেট, আপনার এই রিসার্চটি করতে কত টাকা টোটাল খরচ হবে, বাজেট প্রোভাইড করবেন। তারপর হচ্ছে হ্যাজ দিস প্রপোজাল বিন সাবমিটেড টু এনি আদার এজেন্সি ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আপনি কি এই রিসার্চ প্রপোজালটি কোথাও সাবমিট করেছেন কিনা, রিজেক্ট হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আপনাদের টিম লিডার বা টিমের মধ্যে কোনো কমিটমেন্ট আছে কি সেই বিষয়টাও এখানে উল্লেখ করবেন। তাছাড়া হচ্ছে একটা ডিক্লারেশন দিবেন, যদি আপনাদের কোনো ডিক্লারেশন থাকে, কোনো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে যদি ক্লিয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনারা একটা ডিক্লারেশন দিবেন। সাপোজ আপনি হচ্ছে টোবাকো কন্ট্রোল নিয়ে একটা রিসার্চ করতে চাচ্ছেন, এখন আপনি একটা ডিক্লারেশন দিতে পারেন যে টোবাকো ইন্ডাস্ট্রি বা টোবাকো কোনো কোম্পানির দ্বারা আপনি পরিচিত নন, ইনফ্লুয়েন্স নন, বা হচ্ছে তাদের কোনো ফাইন্যান্সিয়াল বা নন ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনি গ্রহণ করেননি, এমন হচ্ছে একটা ডিক্লারেশন দিবেন। যদি আপনার রিসার্চে কোনো ইন্টারেস্ট থাকে সেটা আপনি ক্লিয়ার করার জন্য। এবার আসি আমরা পার্ট 2 হচ্ছে আউটলাইন অফ দ্য রিসার্চ প্রপোজাল। এটা হচ্ছে রিসার্চ প্রপোজালের বডি পার্ট, এটাই হচ্ছে ডিটেলস আকারে লেখা হয়। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে প্রপোজাল অ্যাবস্ট্রাক্ট একটা লিখবেন। প্রপোজাল অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অনেকটা রিসার্চ অ্যাবস্ট্রাক্টের মতো সামারি। এখানে হচ্ছে আপনি যে বিষয়ে হচ্ছে রিসার্চ করবেন সেটার একটা স্টেটমেন্ট দিবেন। দেন হচ্ছে সেটার অবজেক্টিভ কি উদ্দেশ্যে আপনি সেটা করছেন সেটা দিবেন। দেন হচ্ছে প্রিডিক্টেড কি রেজাল্ট দিবেন, আসলে আপনি এই গবেষণার দ্বারা কি রেজাল্ট প্রত্যাশা করছেন আপনি। তারপর হচ্ছে প্রিডিক্টেড রিকমেন্ডেশন দিবেন, আপনি আসলে কি রিকমেন্ড করবেন সেই রেজাল্টটাই। তাহলে কি আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং হচ্ছে রিসার্চের জন্য ফান্ডিং অথরিটি এই রেজাল্ট, আপনার প্রিডিক্টেড রেজাল্ট বা আপনি কি বের করতে চাচ্ছেন এগুলোর উপর তারা সন্তুষ্ট হয়ে আপনাকে ফান্ডিং প্ল্যান করবে এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অ্যাপ্রুভাল করবে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে আপনারা হচ্ছে জেনারেল ডিসকাশন করবেন, আপনি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করবেন। লিটারেচার রিভিউ হচ্ছে রিসার্চ প্রপোজাল এর অনেক একটি গুরুত্বপূর্ণ পার্ট। এটা আসলে এটাই হচ্ছে রিসার্চের প্রথমে শুরু করা প্রয়োজন। ধরেন আপনি হচ্ছে রিসার্চ করতে চাচ্ছেন, আপনি সেই জন্য ফান্ডিং দরকার, আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দরকার হায়ার স্টাডির জন্য। তো আপনি হচ্ছে এই জন্য প্রথমে হচ্ছে প্রিভিয়াস স্টাডি করবেন, কারণ কি আপনি কি প্রশ্নের উত্তর জানতে চান। তো আপনি যে প্রশ্নের উত্তর জানতে চান, আপনি যদি সেটা প্রিভিয়াস স্টাডি যারা হচ্ছে অলরেডি রিসার্চ করেছে ওই বিষয়ে এবং তারা ফলাফল প্রকাশ করেছে, হয়তোবা আপনি যে প্রশ্নের উত্তরগুলো জানতে চান সেটা হয়তোবা আপনি প্রিভিয়াস স্টাডি করে পেয়ে যাবেন, তাহলে তার গবেষণার প্রয়োজন নাই। আপনি প্রিভিয়াস স্টাডি করলেন, করে দেখলেন যে আপনি যে প্রশ্নের উত্তর জানতে চান সেটা আপনি খুঁজে পান নাই, হচ্ছে রিসার্চ গ্যাপ। বা আপনি যে হচ্ছে বিষয়টা জানতে চান, যে উত্তরগুলো জানতে চান, সেইগুলো হচ্ছে যেগুলো গবেষণা হয়েছে সেগুলো যথাযথ আপনার কাছে মনে হচ্ছে না, আপনি আবার ফার্দার স্টাডি করতে চাচ্ছেন, ফার্দার গবেষণা করতে চাচ্ছেন, সেগুলো হচ্ছে কি রিসার্চ গ্যাপ, প্রবলেম স্টেটমেন্ট। দেন হচ্ছে আপনি আপনার হচ্ছে লিটারেচার রিভিউতে লিখবেন যে আপনি আসলে কোন রিসার্চ গ্যাপটা পেয়েছেন এবং সেটার স্টেটমেন্ট। তখন হচ্ছে কি আপনাকে যখন একটা প্রতিষ্ঠান তিনি দেখবে আসলে গ্যাপটা কি আসলে গুরুত্বপূর্ণ কিনা, আপনি যে রিসার্চ গ্যাপটা বের করেছেন, আপনি বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন, ইউনিভার্সিটি সেটা কনসিডার করবে যে আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা, এটা কি আসলে ফান্ডিং করার যোগ্য কিনা, এটা আসলে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য এই স্টুডেন্ট থেকে আমরা কি নিতে পারি কিনা। তো লিটারেচার রিভিউতে আপনারা হচ্ছে ফার্স্টে প্রিভিয়াস স্টাডি করবেন, দেন হচ্ছে আপনারা রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন করবেন এবং সেটা স্টেটমেন্ট লিখবেন। দেন হচ্ছে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথেসিস লিখবেন, আপনি এই রিসার্চের মাধ্যমে কি ফলাফল জানতে চাচ্ছেন, কোন প্রশ্নগুলোর উত্তর জানতে চাচ্ছেন সেই প্রশ্নগুলো লিখবেন, সেই হাইপোথেসিসটা লিখবেন।
তারপর হচ্ছে মেথোডোলজি পার্টে লিখবেন যে আপনি আসলে ডেটা সংগ্রহ করতে চান কোন কোন টেকনিক ব্যবহার করে, আপনি কোন সোর্স থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করতে চান, আপনার পপুলেশন এবং স্যাম্পল সাইজ কেমন হবে, আপনি কিভাবে কোশ্চেন ডিজাইন করবেন, আপনি পদ্ধতিতে ডেটা অ্যানালাইসিস করবেন। সেই পদ্ধতিটা যদি অন্য কারো হয়, অন্য কেউ ব্যবহার করেছে অলরেডি সেই পদ্ধতিতে, অন্য কেউ এই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে এই তথ্য পেয়েছে, ঠিক আছে, আপনি যদি সেই পদ্ধতি ব্যবহার করেন তাহলে ওই ব্যক্তির হচ্ছে রেফারেন্স আপনারা প্রোভাইড করবেন। এবং আপনারা কোন এরিয়া থেকে হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করবেন সেই এরিয়াটাও আপনারা এখানে মেনটেন করবেন। হচ্ছে সিগনিফিক্যান্স, আপনার হচ্ছে এই যে বিষয়ে রিসার্চ করতে চান সেটার মেইন অবজেক্টিভ কি এবং আদার স্পেসিফিক অবজেক্টিভ কি। স্পেসিফিক আপনি হচ্ছে অবজেক্টিভ গুলো স্পেসিফিক্যালি বলবেন যে আমি আসলে এই বিষয়ে গবেষণা করতে চাই, এইটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, আর হচ্ছে এগুলো হচ্ছে আমার আদার স্পেসিফিক অবজেক্টিভ। দেন হচ্ছে টাইম লাইন, ধরেন আপনি একটা গবেষণা করতে চান, এটা হচ্ছে আপনি মনে করছেন এটা হচ্ছে আপনি 6 মাসের মধ্যে করা সম্ভব বা 1 বছরের মধ্যে করা সম্ভব। যে 1 বছর 12 মাস সে কোন মাসে কি কাজ করবেন তার একটা টাইম লাইন দিবেন। সাপোজ হচ্ছে আপনি প্রথম 2 মাস করতে চাচ্ছেন, প্রিভিয়াস যে ওয়ার্ক হয়েছে, প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে সেই বিষয়ের উপর আপনি স্টাডি করতে চাচ্ছেন ফার্স্ট 2 মান্থ। দেন পরবর্তী মাস হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, একটা কোশ্চেন তৈরি করতে চাচ্ছেন। তারপরে 2 মাস হচ্ছে কি আপনি কোশ্চেনিয়ারে তথ্য সংগ্রহ করার জন্য একটা টিম গঠন করলেন, একটা হচ্ছে কি তারপর তথ্য সংগ্রহ করলেন। তারপরে 2 মাস হচ্ছে আপনি তারপরে 2 মাস আপনি হচ্ছে সেই তথ্যকে শর্টিং করলেন, অ্যানালাইসিস করলেন। তারপরে 2 মাস হচ্ছে আপনি রিপোর্টিং করলেন, প্রেজেন্টেশন দিলেন। এই যে কাজগুলো, সেই কাজগুলো আপনার টোটাল ডিউরেশনের মধ্যে মান্থ অনুযায়ী হচ্ছে আপনি দেখাবেন যে কোন মাসে আপনি কি কাজ করবেন, এবং টোটাল যে আপনি টাইমলাইন দিয়েছেন যে আপনি 1 বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ করবেন, সেটা হচ্ছে একটা টোটাল কোন মাসে কি কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই টাইমলাইনের মাধ্যমে দেখিয়ে দেবেন। তারপর আসে বাজেট, গবেষণা করতে টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেই টাকাটা আপনার কোন খাতে ও কত অর্থ ব্যয় হবে এটা হচ্ছে আপনি এখানে মেনশন করবেন। সাপোজ সার্ভে এবং ইনফরমেশন কালেকশনের জন্য আপনার কেমন খরচ আসবে, আপনার কতজন সার্ভেয়ার্স লাগবে, তাদের ডেইলি অ্যালাউন্স কত লাগবে, তাদের সাথে কমিউনিকেট করা, ট্রেনিং করা, মিটিং করা, সেইখানে আপনার কেমন খরচ আসবে সেটা আপনি বিবরণ দিবেন। তারপর রিপোর্ট মেকিং, প্রেজেন্ট কেমন খরচ আসবে, ডেটা শর্টিং এ, তারপর হচ্ছে রিপোর্ট প্রেজেন্টেশনে সেখানে যারা উপস্থিত হবে তাদেরকে এন্টারটেইনমেন্ট করা লাগে, সেই এন্টারটেইনমেন্টে কেমন কস্ট আসবে সেটা হচ্ছে আপনারা এখানে মেনশন করবেন। তাছাড়া হচ্ছে রিসার্চ ম্যাটেরিয়াল, যেমন পেপার লাগতে পারে, আপনার প্রিন্টার লাগতে পারে, পেন, পেন্সিল, ফটোকপি, ব্যাগ লাগতে পারে, আপনার হচ্ছে বুক, জার্নাল পারচেজ করা লাগতে পারে, সেইগুলোর কস্ট কেমন হবে সেটার বিবরণ দিবেন। তাছাড়া আপনি যে আপনার যে সুপারভাইজার আছে এবং আপনার সাথে যদি আপনি একা ইনভেস্টিগেটর হন বা আরেকজন ইনভেস্টিগেটর হন, আপনাদের সবার অনারেরিয়াম কত হবে সেটাও আপনারা এখানে মেনশন করবেন। তবে যেন সেগুলো লজিক্যাল হয় এবং প্রাসঙ্গিক হয় সেই বিষয়টা অবশ্যই থাকতে হবে। দেন হচ্ছে রেফারেন্স এবং বিবলিওগ্রাফি। আপনারা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে হচ্ছে গভর্নমেন্ট ফান্ডিং এর জন্য হচ্ছে প্রপোজালটা সাবমিট করছেন, কোন ইউনিভার্সিটিতে আপনারা হচ্ছে প্রপোজালটা সাবমিট করছেন অ্যাডমিশনের জন্য, বা হচ্ছে কোনো প্রফেসরের কাছে পাঠাচ্ছেন। তা আপনারা এই পাঠানোর আগে আপনারা দেখবেন যে আসলে রেফারেন্সিং এর জন্য তারা হচ্ছে কোন স্টাইলটা হচ্ছে রিকমেন্ড করছে। ইন্টারন্যাশনালি বেশ কিছু আপনার রেফারেন্সিং স্টাইল আছে, যেমন হচ্ছে হার্ভার্ড স্টাইল আছে, এপি স্টাইল আছে। তো আপনারা দেখবেন যে আপনি যে প্রতিষ্ঠানে সাবমিট করবেন এই রিসার্চ প্রপোজাল, তারা হচ্ছে আপনার কোন স্টাইলটা রিকমেন্ড করছে, আপনারা সেই স্টাইলে হচ্ছে আপনারা রিকমেন্ডেড যে রেফারেন্সিংটা করবেন। তাছাড়া হচ্ছে সাপোজ আপনি যেই প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে এই প্রপোজালটা সাবমিট করবেন তাদের কোনো রিকমেন্ডেশন নাই, সেই হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করবেন, বা তাদের কোনো আপনি গবেষণা পেপার দেখতে পারেন যে তারা কোন এটা ফলো করেছেন, আপনি সেই স্টাইল। রেফারেন্সটাও হচ্ছে অনেক বিবেচ্য বিষয়, এটাও খুব ভালোভাবে হচ্ছে কনসিডার করা হয় আপনার ফান্ডিং গ্র্যান্টের জন্য বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য।
পার্ট 3 তে হচ্ছে আপনার সুপারভাইজার এবং ইনভেস্টিগেটরের ডিটেলস ইনফরমেশন দিবেন। আসলে এটার দ্বারা হচ্ছে আপনার এচিবিলিটি বোঝায়, আপনার দক্ষতা যোগ্যতা আছে কিনা সেই বিষয়ে গবেষণার জন্য। তার জন্য সুপারভাইজার এবং ইনভেস্টিগেটরের ডিটেলস ইনফরমেশন দিবেন, তাদের এডুকেশন, এক্সপেরিয়েন্স, তাদের কেমন নাম্বার অফ পাবলিকেশন, তা কে কত সময় কেমন সময় ব্যয় করবে এই রিসার্চে, এবং তাদের সিগনেচার সহ এই রিসার্চ প্রপোজালে থাকে। যেমন হচ্ছে সে হচ্ছে যে বিষয়ে গবেষণা করছে সেই বিষয়ে সে পড়াশোনা করেছে, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। তার মানে হচ্ছে কি, যারা হচ্ছে ফান্ডিং প্রোভাইড করবে বা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে অ্যাপ্রুভ করবে, তারা হচ্ছে এই বিষয়গুলো বিবেচনা করে আসলে সে যে রিসার্চ প্রপোজালটা লিখেছে সে আসলে এই বিষয়ে কতটুকু জানে। তাহলে এই এডুকেশন, এক্সপেরিয়েন্স, পাবলিকেশন এগুলোর উপর কিন্তু সেটা নির্ভর করছে যে আসলে তার এবিলিটিটা কেমন। প্রিপেয়ারিং কোশ্চেনিয়ার হচ্ছে আপনার সিরিজ অফ কোশ্চেন ফর কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ প্রাইমারি ডাটা কালেকশন। অনেক এই কোশ্চেন গুলো হচ্ছে কেমন হচ্ছে, মাল্টিপল চয়েস হতে পারে, ট্রু ফলস হতে পারে, বিভিন্ন স্কেলের হতে পারে, ওপেন ইন্ডেক্স হতে পারে। এই বিভিন্ন কোশ্চেন, সিরিজ অফ কোশ্চেনের মাধ্যমে একটি কোশ্চেনিয়ার তৈরি করা হয় কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ ডাটা সংগ্রহ করার জন্য, বা বোথ কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডাটা একসাথে সংগ্রহ তথ্য সংগ্রহ করার জন্য। আর এগুলো হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশনের জন্যই মূলত কোশ্চেনিয়ার তৈরি করা হয়। আর এই কোশ্চেনের মাধ্যমে মূলত রেসপন্ডেন্টের ওপিনিয়ন নেওয়া হয় তাদের এক্সপিরিয়েন্সের উপর। ঠিক আছে, সাপোজ আপনি একটি কোশ্চেনিয়ার তৈরি করবেন, ঠিক আছে, আপনি হচ্ছে জানতে চাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে নন পারফর্মিং লোন প্রচুর, আপনি নন পারফর্মিং লোনের উপর একটা কোশ্চেনিয়ার তৈরি করলেন। দেন হচ্ছে আপনি হচ্ছে এই নন পারফর্মিং কোশ্চেনের উপর আপনি হচ্ছে ওপিনিয়ন যাচাই করতে চাচ্ছেন। তো আপনি কাকে কাকে হচ্ছে আপনি আপনার রেসপন্ডেন্ট হবে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। এই বিষয়ে এক্সপিরিয়েন্স কাদের আছে, যারা হচ্ছে ব্যাংকার, কারণ তারা হচ্ছে নন পারফর্মিং লোন নিয়ে কাজ করে। কিন্তু যার হচ্ছে সেই বিষয়ে এক্সপিরিয়েন্স না, সে যদি ওপিনিয়ন দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেই বিষয় হচ্ছে আপনি ইনফরমেশন চাচ্ছেন, যে রিসার্চ এই অ্যানালাইসিস করে যে উত্তরটা চাচ্ছেন, সেটা কিন্তু আপনি এক্স্যাক্টলি পাবেন না। তার মানে হচ্ছে আপনাকে এক্স্যাক্টলি অ্যান্সার পেতে হলে আপনার যে কোশ্চেনিয়ার, সেই কোশ্চেনের সাথে কাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে ওপিনিয়নটা নিতে হবে। এই যে কোশ্চেনিয়ার করা হয় মূলত মার্কেট রিসার্চের জন্য, জব স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, জব অ্যাসেসমেন্ট, এগুলোর জন্য। সাপোজ একটা কোম্পানি সে জানতে চাচ্ছে তার প্রোডাক্টের মার্কেট রিসার্চ করতে চাচ্ছে যে কতটুকু মানুষ স্যাটিসফাই, সেই জন্য সে মার্কেট রিসার্চ করতে পারে। এবং কোশ্চেনিয়ার গুলো সাপোজ অনলাইন বেসড হয়, পেপার বেসড হয়। আমরা প্রায় দেখি যে অনলাইনে হচ্ছে গুগল ফর্মে হচ্ছে কোশ্চেনিয়ার ফিল আপ করে হচ্ছে তার টার্গেট রেসপন্ডেন্টকে দেওয়া হয় এবং হচ্ছে তথ্য সংগ্রহ করা হয়। তাছাড়া পেপার বেস আছে, কোশ্চেনিয়ার তৈরি করে সেটা প্রিন্ট করে তারপর হচ্ছে তথ্য সংগ্রহ করা হয়। এই কোশ্চেনিয়ার প্রসেসটা অনেকটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, টাইম ইফিসিয়েন্ট, এগুলো স্কেল, যেমন লাইকার্ট স্কেল, আপনার 7 স্কেল, এবং ডেটা ভেরিয়েটিভ বায়াস। কোশ্চেনিয়ার তৈরি করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোশ্চেন গুলো যেন লজিক্যাল হয়, সেগুলো যেন ভ্যালিডেশন ঠিক থাকে, সিকোয়েন্স মেনটেন করে কোশ্চেন গুলো থাকে আপনার কোশ্চেনিয়ারে, সেগুলো যেন জেনারেল থেকে স্পেসিফিক হয়, সেগুলো যেন সিম্পল থেকে কমপ্লেক্সে হয়। সেগুলো আপনি চাইলে একটা কোশ্চেনিয়ার হচ্ছে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারেন, দেন তথ্য সংগ্রহ করতে পারেন। কোশ্চেনিয়ার মূলত তিন টাইপস অফ কোশ্চেন হচ্ছে 3 স্ট্রাকচার, যেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, আনস্ট্রাকচার যেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য, সেমি স্ট্রাকচার হচ্ছে যে কোশ্চেনিয়ার হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা সংগ্রহের জন্য। তো আপনি হচ্ছে কোশ্চেন কিভাবে প্রস্তুত করবেন, সেজন্য হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি হয়তো বা অনেক স্ট্যান্ডার্ড আছে। আপনি আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন। বাট আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে বা আমার রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে 4টা স্টেপ বলবো। আপনারা যদি এই 4টা স্টেপ ফলো করেন, আপনারা একটি সুন্দর হচ্ছে
কোশ্চেনিয়ার তৈরি করতে পারবেন। স্টেপ নাম্বার 1 হচ্ছে স্টাডি আ লট অ্যাবাউট দ্য টপিক। আপনি যেই বিষয়ে হচ্ছে কোশ্চেনিয়ার তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি প্রথমে স্টাডি করেন। স্টেপ 2 হচ্ছে রাইট সাম কোশ্চেন বেসড অন দ্য স্টাডি। আপনি যখন পড়াশোনা করেছেন, আপনার হচ্ছে কিছু নলেজ গ্যাদার হয়েছে সেই বিষয়ে, দেন হচ্ছে আপনি কিছু কোশ্চেন লেখেন স্টেপ 2 তে। স্টেপ 3 তে আপনি ফিজিক্যালি ভিজিট করেন। আপনি হচ্ছে সাপোজ নন পারফর্মিং এর উপর আপনি হচ্ছে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে চাচ্ছেন, আপনি প্রথমে সেই বিষয়ে প্রচুর স্টাডি করলেন, তারপর হচ্ছে আপনি সেই যেই প্রশ্নগুলো আপনার জানতে চাচ্ছেন সেই প্রশ্নগুলো আপনি লিখলেন, দেন হচ্ছে আপনি ফিজিক্যালি ভিজিট করলেন। সেই ধরেন আপনার যে টার্গেট রেসপন্ডেন্ট আছে, আপনি ব্যাংকে গেলেন, তাদের সাথে কমিউনিকেট করলেন, ব্যাংকের অ্যাডভান্স ডিপার্টমেন্টের আছে যারা নন পারফর্মিং লোনটা হচ্ছে দেখাশোনা করে, আপনি ম্যাটারটা অবজার্ভ করবেন, তাদের সাথে ইন্টারভিউ নিলেন। তাহলে এই তিনটে স্টেপের মাধ্যমে আপনার নলেজ ডেপথটা অনেক বেড়ে যাবে। আপনি প্রথমে হচ্ছে বিষয়টা অনেক স্টাডি করলেন, দেন হচ্ছে আপনি কিছু কোশ্চেন লিখলেন, তারপরে আপনি ফিজিক্যালি ভিজিট করলেন, আপনার যে রেসপন্ডেন্ট আছে তাদের সাথে কথা বললেন, বিষয়টা অবজার্ভ করলেন, ইন্টারভিউ নিলেন তাদের, আপনি আরো বেশি ইনফরমেশন পাইলেন, বিষয় আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হলো। দেন স্টেপ 4 এ আপনি রিরাইট দ্য কোশ্চেনিয়ার। এবার আপনি ফাইনালি একটা কোশ্চেনিয়ার তৈরি করতে পারেন। এই 4টা স্টেপ ফলো করলে আপনারা একটা সুন্দর কোশ্চেনিয়ার তৈরি করতে পারবেন। হয়তো আপনারা ইন্টারনেটে আরো অনেক হচ্ছে আরো মেথড আছে, পদ্ধতি আছে, বাট এটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে সাজেস্ট করা। এই 4 স্টেপ আপনারা ফলো করলে একটি ভালো কোশ্চেনিয়ার আপনারা তৈরি করতে পারবেন। ইন্টারভিউ প্রসেস। ইন্টারভিউ প্রসেসে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনার রেসপন্ডেন্ট কারা। সাপোজ আপনি হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে হচ্ছে রিসার্চ করতে চাচ্ছেন, বা নন পারফর্মিং লোন নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, তাহলে আপনি একটা এই বিষয়ে কাদের অভিজ্ঞতা আছে, নন পারফর্মিং লোন নিয়ে কাদের অভিজ্ঞতা আছে, কাদের এক্সপেরিয়েন্স আছে, এগুলো হ্যান্ডেল করা। যেমন ব্যাংকের যারা অ্যাডভান্স আছে, যারা লোন প্রোভাইড করে, তারা হচ্ছে এই নন পারফর্মিং লোনটা হচ্ছে হ্যান্ডেল করে, তারা হচ্ছে আপনার টার্গেট রেসপন্ডেন্ট। তো ফার্স্টলি হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার রেসপন্ডেন্ট কারা। এখন আপনি নন পারফর্মিং লোন নিয়ে হচ্ছে কোশ্চেনিয়ার তৈরি করেছেন, সেটা টার্গেট রেসপন্ডেন্ট অ্যাডভান্স ডিপার্টমেন্টের যেমন আছে, তেমনি আপনি চাইলে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকেও পাবেন, আপনি চাইলে বাংলাদেশ ব্যাংকও পাবেন, চাইলে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে স্কলার তারা রেসপন্ডেন্ট হতে পারে। কেন হতে পারে? তারা এই বিষয়ে স্টাডি করেছে বা এই বিষয়ে করেছে, এগুলো পত্রপত্রিকায় লেখা হচ্ছে। বর্তমানে দেশের একটি এটা একটা অনেক থিঙ্কিং একটা বিষয়, তো তারাও আপনার রেসপন্ডেন্ট হতে পারে। দেন হচ্ছে আপনার টার্গেট রেসপন্ডেন্ট করে আপনার কোশ্চেনিয়ারের জন্য যাদের হচ্ছে আপনার কোশ্চেন এক্সপিরিয়েন্স আছে ওই রিলেটেড তাদেরকে। দেন হচ্ছে আপনি একটা প্ল্যান করলেন যে আসলে আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন, আপনার কতজন সার্ভেয়ার আছে, তাদেরকে আপনি কিভাবে একটা সুন্দর প্ল্যান করে আপনি হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারেন, এবং তাদের কাছে যখন যাবেন পোলাইটলি রিকোয়েস্ট করবেন রেসপন্ড করার জন্য। এবং আপনি চাইলে নেটওয়ার্কিং অপরচুনিটি ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি একটি কোশ্চেনিয়ার তৈরি করেছেন, সেই কোশ্চেনিয়ার তৈরি করে আপনি ধরেন হচ্ছে আপনি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের উপর একটা কোশ্চেনিয়ার তৈরি করেছেন, আপনি একটা মার্কেটে গেলেন, যে বললেন যে ভাই আমি একটা কোশ্চেনিয়ার তৈরি করেছি, আমি এই বিষয়ে রিসার্চ চাচ্ছি, আপনি একটু আমাকে তথ্য দেন। দেখবেন যে ওই লোক আপনাকে তথ্য দিতে চাবে না, রেসপন্ড করতে চাবে না। কেন চাবে না? সে ভাববে যে তার ব্যবসায় কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে, তার পার্সোনাল কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে, সে কোনো বিপদে পড়তে পারে, আপনি কোনো এজেন্সির হতে পারেন, ট্যাক্স অথরিটি হতে পারেন, সেজন্য আপনাকে রেসপন্ড না করতে পারে। কেন? সে আপনাকে চিনে না, আপনার অপরিচিত। আপনি যদি নেটওয়ার্কিং অপরচুনিটি ব্যবহার করেন, সাপোজ আপনি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের একটা কোশ্চেনিয়ার তৈরি করেছেন, ধরেন আপনার একটা মার্কেটে আপনার একজন বন্ধু আছে যে হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মালিক, আপনার একজন পরিচিত আছে, আপনি তার কাছে গেলেন যে ভাই আমি হচ্ছে এই বিষয়ে এন্টারপ্রাইজের উপর একটা কোশ্চেনিয়ার তৈরি করেছি, এবং আমি হচ্ছে এই বিষয়গুলো জানতে চাই কোশ্চেনিয়ার মাধ্যমে, এবং হচ্ছে তারপর হচ্ছে আমি রিসার্চ করব, এবং এই রিসার্চের মাধ্যমে এই ফল আসবে, এই বেনিফিট গুলো আসবে। তখন দেখা যাবে সে যেমন রাজি হবে, এবং সে তার আরো যে ব্যবসায় যে নেটওয়ার্কিং আছে
তাদেরকে বললো যে আমার পরিচিত উনি, উনাকে আপনারা একটু কোঅপারেট করেন, তখন দেখা যাবে যে সবাই আপনাকে রেসপন্ড করতে চাবে। কারণ কি, আপনি একজন পরিচিতের মাধ্যমে গেলেন এবং সবাই তখন ভাববে যে না, সে তো আমাদের পরিচিত, আমাদের কোনো ক্ষতি করবে না। দেন হচ্ছে অনেক বেশি আপনি রেসপন্ডেন্ট পাবেন। আর সর্বশেষ হচ্ছে এই যে মানুষ যে আপনাকে রেসপন্ড করেছে, তার একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছে, সেই বিষয়টা নিয়ে খুব কনসার্ন বা খুব গভীরভাবে চিন্তা করে আপনাকে রেসপন্ড করেছে, তাকে আপনি ছোট্ট একটা গিফট দিলে সে যেমন উৎসাহিত হবে, অন্যরা উৎসাহিত হবে, এবং সে অন্য সময় আবার অন্য কাউকে হচ্ছে এই তথ্য দিতেও উৎসাহিত হবে। সো এটা ছিল আজকে আমাদের আলোচনা পর্ব। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ স্যারকে। আপনার স্যারের এত সুন্দর একটি প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে আমাদের রিসার্চ প্রপোজাল রাইটিং কিভাবে সম্পূর্ণ করতে হবে, কিভাবে কোশ্চেনিয়ার প্রিপেয়ার করতে হবে সেটা সম্পূর্ণ করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করা হয়েছে। আমি একে একে দেখি কে। জি, আনসারি আনোয়ারুল হক আনসারি, সে হ্যান্ড রেজ করেছে। আপনি স্যারের কাছে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ ফর দ্য প্রেজেন্টেশন। জি আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, ইন্টারভিউ আর কোন রকমের কোয়েশ্চেন নিয়ে আপনার এক্সপেরিয়েন্সে কয়টা কোয়েশ্চেন করলে ভালো হয়? এটা কি টপিক উপরে বেস করে আর রেসপন্ডেন্টের উপরে বেস করে? মানে নাম্বার অফ কোয়েশ্চেনিয়ার্স ফর কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ। জি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি আবার বলবেন প্লিজ? I mean, like, how many questions should be there in a questionnaire and in an interview? মানে কয়টা কোয়েশ্চেন থাকা উচিত ইন জেনারেল? আমি যেটা মনে করি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু কম রাখা যায় তত, বাট আপনার তথ্য সংগ্রহের জন্য আপনি চাইলে অধিকও, আপনার সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার আসলে বিষয়টা কি। ধরুন বিষয়টা যদি একটু জটিল হয় বা সেনসিটিভ হয়, সেক্ষেত্রে আপনি বেশি কোশ্চেন রাখতে। আর যদি কারণ কারণ হচ্ছে কি, আপনি যখন বেশি কোশ্চেন রাখবেন সেনসিটিভ আনসার, উনি দেখবেন যে তখন আপনাকে রেসপন্ড করবে, আপনি আপনার আনসারটি পাবেন। ঠিক আছে, সেটা আসলে ডিপেন্ডস রিসার্চের উপর, আসলে টপিকটা কি। বাট সাজেস্ট করবো যে কম কোশ্চেন রাখাটাই বেটার। থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছে শ্রী প্রান্ত কুমার বিশ্বাস। ভাইয়া, আপনি আপনার প্রশ্ন করতে পারেন স্যার কাছে। স্যার, আমার ওনার সাথে আমি একটু অ্যাড করে কোশ্চেনটা করি যে সাপোজ আমার 8টা বা 8টা ভেরিয়েবল হলো, তো সেক্ষেত্রে পার ভেরিয়েবল আসলে কতগুলো, মানে মিনিমাম বা ম্যাক্সিমাম কতগুলো কোশ্চেন আসলে রাখা যেতে পারে? জি, আপনার প্রশ্নটি আবার করুন প্লিজ। স্যার, আমার যদি 8টা ভেরিয়েবল থাকে, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রত্যেকটা ভেরিয়েবলে কতগুলো কোশ্চেন আমি রাখতে পারবো আসলে? আপনি আপনার হচ্ছে যদি 8টা ভেরিয়েবল থাকে না, জি স্যার। ম্যাক্সিমাম ডিপেন্ড করে আসলে টপিকটা হচ্ছে আপনার যে ভেরিয়েবল আছে, ঠিক আছে, সেই ভেরিয়েবলের উপর আসলে কতগুলো রাখলে আপনি আপনার একজ্যাক্ট আনসার যেটা আপনি চাচ্ছেন, ঠিক আছে, এটা পাবেন। জি, থ্যাংক ইউ স্যার। ওকে। এরপর আমরা নাইম ভাইকে দেখতে পাচ্ছি। আপনি প্রশ্ন করতে পারেন স্যারের কাছে। জি, আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ, আপনার শোনা যাচ্ছে, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার প্রশ্ন এটাই ছিল, আমরা যখন একটি কোয়ান্টিটিভ রিসার্চে যখন আমরা একটা ভেরিয়েবল চুজ করি, সেটার পিছনে আমরা ভ্যালিডেশন প্রুভ করতে হয় যে লাইক অমুকে রিসার্চটা করেছে এবং সেখান থেকে সেই ফাইন্ডিংটা পেয়েছে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার রিসার্চে এরকম ভেরিয়েবল গুলো অ্যাড করতে চাচ্ছি, যাতে দেখতে চাচ্ছি যে আমার এরিয়ায় এরকম কোনো ফাইন্ডিং আমি পাই কিনা। একটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি এরকম কোনো ভ্যালিডেশন প্রুভ করতে হবে কিনা, বা কেনই আমি এরকম কোশ্চেন চুজ করলাম আর কি, না, না, কেন এটা অন্য হচ্ছে কি, কোশ্চেন চুজ করব? এটা সব সময় না। যেমন হচ্ছে কি, আপনার হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, ঠিক আছে? সেই টুলস এর মাধ্যমে আপনি ভ্যালিডেশনটা হচ্ছে প্রমাণ করতে পারেন যে আপনার এই যে কোশ্চেনিয়ারটা এটা হচ্ছে ভ্যালিড। যেমন হচ্ছে ক্রোনবেক আলফা আছে, যেটা হচ্ছে আপনি যেমন হচ্ছে এসপিএসএস এর মাধ্যমে কাজ আহ, হচ্ছে বের করতে পারেন ক্যালকুলেশন, ওইটা একটা রেজাল্ট আছে, সেটা যদি এর বেশি হয় তার মানে হচ্ছে আপনার কোশ্চেনিয়ার ঠিক আছে। তো আপনাকে যে হচ্ছে ধরেন যে ওই আপনি যেটা বললেন যে কারো রেফারেন্স দিতে হবে, সেটার প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ হচ্ছে সব কোশ্চেন তো অন্যজন থেকে কপি করার প্রয়োজন, আপনি নিজেও নতুন কিছু জানতে চান। তো সেই ক্ষেত্রে সেটার জন্য স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, যেটা হচ্ছে আপনি যখন তথ্য সংগ্রহ করেছেন, তথ্য সংগ্রহ করার পর আপনি যখন এসপিএসএস এর মাধ্যমে বা এক্সেল এর মাধ্যমে কাজ করবেন, সেখানে হচ্ছে আপনি ক্রোনবেক আলফা বের করবেন। সেই মাধ্যমে হচ্ছে ভ্যালিডেশন, আপনার কোশ্চেনিয়ারে ভ্যালিডেশনটা আপনি জানতে পারবেন। সেটা যদি অ্যাবভ 5 আসে, দেন হচ্ছে আপনার কোশ্চেনিয়ারের ভ্যালিডেশন ঠিক আছে। তাছাড়া আরো স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আপনি ভ্যালিডেশনটা প্রুভ করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন? এরপর আমরা জান্নাতুল ফারহিন আপুকে দেখতে পাচ্ছি, হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা ছিল, যারা নতুন কোনো রিসার্চ করবে, মানে যারা কাজ করেনি, তো ওই ক্ষেত্রে তারা কোন টপিকস গুলা সিলেক্ট করবে বা কিভাবে কাজটা করবে? জি, প্লিজ আবার তো বলবেন। আমার প্রশ্ন, জি 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 শিওর। আমার প্রশ্নটা হলো, যারা রিসার্চ কাজ করেইনি, মানে নতুন শুরু করবে, ওই আচ্ছা, ক্ষেত্রে কি টপিকস নিয়ে, মানে শর্ট, যেহেতু ফার্স্ট টাইম সে কাজটা করতেছে, তো কোন পেপার গুলা করলে তার জন্য ভালো হবে বা শর্ট টাইমে সে করতে পারবে, একটা ভালো ফিডব্যাক রেজাল্ট সে পাবে? আচ্ছা, আচ্ছা। সে হচ্ছে, সাপোজ আপনি রিসার্চে একবারে জিরো, ঠিক আছে? তো আপনার জন্য হচ্ছে কিভাবে রিসার্চটা শুরু করা প্রয়োজন, সেজন্য হচ্ছে ফার্স্টলি হচ্ছে আপনার ইন্টারেস্ট আছে কোন বিষয়ে, সেটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন যে আমি এই বিষয়ে গবেষণা করতে চাই। কারণ হচ্ছে কি, ইন্টারেস্ট থাকে তখনই আপনি সেই বিষয়টা জানার জন্য বারবার হচ্ছে আপনি স্টাডি করবেন। তা আপনার যদি একটা ইন্টারেস্টেড টপিক পাইলেন যে আমি হচ্ছে এই টপিকের উপর আমি হচ্ছে রিসার্চ করব, হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ করা। মানে হচ্ছে ওই যে আপনি যে বিষয়ে রিসার্চ করছেন, সেই রিসার্চ রিলেটেড আপনি রিসার্চ পেপার করবেন। সেই টপিক রিলেটেড আপনি হচ্ছে প্রিভিয়াস যে রিসার্চ হয়েছে সেগুলো আপনি পড়বেন। তাহলে হচ্ছে কি, আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন, আপনি পেপার গুলো পড়ে যে ওনাদের যে রিসার্চ রেজাল্ট, সেই রেজাল্ট গুলো পড়ে আপনি হচ্ছে সেই আপনি শুধু আপনি অনেকগুলো যে বিষয়ে জানতে চাচ্ছেন, সেটাতে আপনার নলেজ ডেপথ যেমন বৃদ্ধি পাবে, তেমনি হচ্ছে তারা কিভাবে গবেষণা করেছে, কোন পদ্ধতি ব্যবহার করেছে, সেটা কিভাবে অ্যানালাইসিস করেছে, আপনি এই সম্পর্কে আইডিয়া পাবেন। তো যারা নতুন গবেষক নতুন গবেষণায় আসতে চায়, গবেষণা শুরু করতে চায়, তাদের কাজ হবে রিসার্চ পেপার পড়া, যে প্রথম হচ্ছে ইন্টারেস্টেড বিষয়টা আইডেন্টিফাই করা, দেন হচ্ছে ওই টপিক রিলেটেড কোশ্চেন রিসার্চ পেপার করা। আমাদের দেন হচ্ছে ওইটা হচ্ছে লিটারেচার রিভিউ যাকে বলে, এবং সেই লিটারেচার রিভিউর মাধ্যমে সে যখন হচ্ছে প্রিভিয়াস রিসার্চ গুলো পড়বে, এবং হচ্ছে সে হচ্ছে জানতে পারবে আসলে বিষয়টা কি, এবং হচ্ছে সে রিসার্চ গ্যাপ বা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। দেন হচ্ছে
সে ওই বিষয়ে নিয়ে গবেষণা করবে। যে ক্লিয়ার? জি জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর রিসার্চ পেপার যে আমি পড়বো, ওটা কি কোনো বই থেকে বা নাকি আমি এমনিই হলো যে দেখবো পেপার গুলো আর কি? আপনি সাপোজ সেই বিষয়গুলো রিলেটেড তো আমরা আসলে বইতে তো সার্চ করা যায় না, আমরা চাইলে সেটা হচ্ছে আমরা গুগল পারি, তারপরে হচ্ছে রিসার্চ গেট আছে, আমরা রিসার্চ গেট ওয়েবসাইট করতে পারি, তারপরে হচ্ছে আপনার গুগল স্কলার আছে, সেখানে আমরা সার্চ করলে ইউজ রিসার্চ পেপার পেয়ে যাব। এবং হচ্ছে আমরা বই থেকে পড়বো হচ্ছে বিষয়টাকে সেই বিষয়টাকে জানার জন্য। যেমন আপনি যদি ধরেন, আমি জানি না আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, ধরেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, তা হচ্ছে যে একটা টপিক আছে, সেই টপিক রিলেটেড বইতে কিছু ডিসকাশন আছে, আপনি সেটা পড়লে বিষয়টা আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। দেন হচ্ছে আপনি যখন রিসার্চ পেপার পড়বেন, আপনি বিভিন্ন রিসার্চের রেজাল্ট জানেন, আপনি হয়তো ওই টপিক রিলেটেড কিছু কোশ্চেনের রিসার্চ জানতে চাচ্ছেন, তা আপনি যখন ওই রিসার্চ পেপার গুলো পড়বেন, অন্য অলরেডি রিসার্চ করে ফেলছেন, দেখবেন যে আপনার যে কোশ্চেনের আনসার জানতে চাচ্ছেন সেগুলো অলরেডি অন্যজন রিসার্চ করে ফেলছে, আপনি ওইখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন গুলোর আনসার জানবেন এবং আপনার নলেজ ডেপথ আরো বাড়বে। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনার স্টাডি করা, প্রিভিয়াস ওয়ার্ক গুলো সেগুলো স্টাডি করা। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। উম, ধন্যবাদ স্যারকে। এর মধ্যে একজন কমেন্ট করেছেন স্যারের স্লাইডে দেওয়ার জন্য। স্যার, আপনি যদি আমাদের রিসার্চ সোসাইটির মেইল করে দিতেন এই স্লাইডটি, তাহলে সবাই মেবি উপকৃত হতো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন, ইন্টারেক্টিভ সেশন সম্পন্ন করার জন্য। আমরা বাংলাদেশ রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার, আপনি আর যদি কিছু বলেন। হ্যাঁ, আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এই সেশনটা পরিচালনা করার জন্য। আমাদের রিসার্চ সোসাইটিকেও জানাচ্ছি যে এই ধরনের রিসার্চ লার্নিং এন্ড পেপার রাইটিং প্রোগ্রাম আয়োজন করার জন্য। এটা অলরেডি সেকেন্ড সেশন, ফার্স্ট সেশন, এবং এর মাধ্যমে আমরা চাই যে বাংলাদেশের সবাই হচ্ছে সবাই প্রচুর গবেষণা করবে, যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে তার টপিক রিলেটেড, এবং বাংলাদেশের যে কাজ হবে সবগুলো হচ্ছে রিসার্চ বেস হবে। কারণ রিসার্চ বেস না হওয়ার কারণে যেটা হয় যে হচ্ছে আপনার কাজগুলো খুব একটা ভালো হয় না, বা 5 বছর পর সেটা আবার নতুন করে করা লাগে, 5 বছর পরে একটা কাজ দেখা যায় যে প্রবলেম হয়ে যায়, যেটা করা হয়েছে অপরচুনিটির জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই জন্য হচ্ছে রিসার্চ বেস সবকিছু হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। বাংলাদেশ রিসার্চ সোসাইটি সে অগ্রযাত্রায় বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ রিসার্চ সোসাইটিকে এবং আজকে যারা এই সেশনে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন সবাইকে থ্যাংকস এ লট। স্যার, আমাদেরকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার। করলে ভালো হতো।